মানসম্মত ওষুধ উৎপাদন করে তা স্বল্প মূল্যে সরকারি বিভিন্ন সেবা কেন্দ্রে ও হাসপাতালে সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড। তবে প্রতিষ্ঠার পর এই পর্যন্ত চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন ও সরবরাহ করতে পারেনি রাষ্ট্রীয় একমাত্র এই প্রতিষ্ঠানটি। গত বছর শেষ 6 মাসে চাহিদার মাত্র 70% ওষুধ উৎপাদন করতে পেরেছে ইডিসিএল। এ কারণে সরকারি হাসপাতালে বিনামূল্যের ওষুধের সংকট লেগেই থাকে। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান। তার কাছ থেকে বিস্তারিত জানব। আর সঙ্গে আছি শাহাদাত তনিম। তবিবুর রহমান, সমকাল সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, আজকে আপনার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে এসেনশিয়াল ড্রাগের অপব্যবস্থাপনা নিয়ে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে এসেনশিয়াল ড্রাগ মূলত হচ্ছে রাষ্ট্রীয় একমাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটা তৈরি হওয়ার লক্ষ্য ছিল যে স্বল্প মূল্যে যে ওষুধগুলো সরকার বিনামূল্যে হাসপাতালগুলোতে দেয় সেটা স্বল্প মূল্যে উৎপাদন করা। তবে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোর যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কোনোবারই ওষুধ উৎপাদন করতে পারেনি সংস্থাটি। কারণ খোঁজার জন্য আমরা বিভিন্ন জায়গায় কথা বলছিলাম। তো সবচেয়ে মূল এভিডেন্স আমাদের কাছে যেটা ছিল সেটা হলো গত 6 মাসে তারা এই কারণ খুঁজে বের করার জন্য একটা তদন্ত কমিটি করছে। এই কমিটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী তারা বলছে তাদের যে লোকবল দরকার তার থেকে 3 গুণ বেশি লোকবল আছে, কিন্তু সেই লোকবলগুলো দক্ষ নয়। তারা মেশিন পরিচালনা করতে পারে না। তথ্য প্রযুক্তি যেভাবে আপডেট হয়েছে, অটোমেশন মেশিনগুলো স্থাপন করা হয়েছে, কিন্তু সেই অটোমেশন মেশিনগুলো ব্যবহার করা হয় না, পড়ে থাকে। তো সেইটারই আসলে কেন পড়ে থাকে, কি কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, এইসব নিয়েই আজকে প্রতিবেদনটা ছিল আমার। জি, আরেকটু বিষয় আপনাকে জানতে চাই, গত 6 মাসে যেই এই ওষুধ উৎপাদন হয়েছে তা কি চাহিদা মেটাতে পেরেছে এসেনশিয়াল ড্রাগ? আচ্ছা, সরকারি হাসপাতালগুলোর সব ওষুধ হচ্ছে এসেনশিয়াল ড্রাগ থেকে নেওয়া হয় না। 70% ওষুধ এখান থেকে কেনা হয় এবং বাকি 30% ওষুধ হাসপাতাল চাইলে যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারে। তো আমরা আসলে রাজধানীর যে বড় 6টি হাসপাতাল আছে, এই 6টি হাসপাতালের পরিচালকদের সাথে কথা বলেছিলাম। তাদের ডিমান্ড কেমন ছিল এবং তারা হচ্ছে যে সাপ্লাই সেই অনুযায়ী পেয়েছে কিনা। মুগদা হাসপাতালে খোঁজ নিয়ে দেখছি বছরে তারা প্রায় 20 কোটি টাকার ওষুধ কেনাকাটা করে। এই ওষুধের চাহিদা বারবার এসেনশিয়াল ড্রাগকে পাঠায়। তারা হচ্ছে মানে নির্দিষ্ট টাইমে সেটা সাপ্লাই করতে পারে না, বাধ্য হয়ে তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ওষুধ কিনে। ঢাকা মেডিকেলের অবস্থা সেম। তবে ঢাকা মেডিকেলের অবস্থা আরেকটু উন্নতি হয়েছে যে এখান থেকে যে ওষুধগুলো কেনার কথা ছিল, এখানে ওষুধগুলোর দাম বেশি ছিল। ঢাকা মেডিকেল বাইরের ফার্মাসি থেকে ওষুধ কিনে প্রায় 22 কোটি টাকা সাশ্রয় করেছে। জি, মোটা দাগে যদি বলি তাহলে এই ওষুধগুলো সরবরাহ করার যে চাহিদা সেটি কত শতাংশ এখন পর্যন্ত পূরণ করতে পেরেছে গত 6 মাসে? গত 6 মাসে আমরা দেখাচ্ছি চাহিদা 70% ওষুধ তারা উৎপাদন করে ফেলছে। এই ওষুধ উৎপাদন করার পরেও প্রায় 100 কোটি বা 54 কোটি টাকার ওষুধ ফেলে রাখছেন ভান্ডারে। তারা হচ্ছে সেটা সরবরাহ করতে পারেনি। ওই একই কথা, দক্ষ জনবলের অভাব এবং সময় অনুযায়ী তারা কাজ করে না, অনেকটা গা ছাড়া ভাব দেয়। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, গোপালগঞ্জে একটি এই ওষুধের চাহিদা বাড়ানোর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছিল। গত 15 বছরও কি সেটি চালু হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে এখন সেটি? বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম কারখানা প্রতিস্থাপন করে তারা চাহিদা মেটানোর জন্য কাজ করেছে। সর্বশেষ গোপালগঞ্জে 15 বছর আগে উদ্যোগ নিয়েছিল, ওখানে 4টা ইউনিট চালু করার প্রস্তাবনা ছিল। এই সরকার এসে 2টা ইউনিট চালু করতে পেরেছে, মানে 15 বছর পর 2টা ইউনিট চালু হয়েছে। বাকি যে 2টা ইউনিট আছে, একটা চায়না প্রকৌশলী আসবে, এপ্রিলে একটা দল আসবে। তারা দেখার পরে যদি মেশিন যন্ত্রপাতি ঠিক থাকে তাহলে এপ্রিল বা হচ্ছে মেতে গিয়ে আরও 2টা ইউনিট চালু হতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেন তাহলে 15 বছর বন্ধ ছিল? এটা বন্ধ হচ্ছে ওই দক্ষ জনবলের অভাব এবং রাজনৈতিক যে সদিচ্ছা থাকার প্রয়োজন, সেটা আসলে দেখা যায়নি কোনো মতে। এসেনশিয়াল ড্রাগের হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক যে ছিলেন, তিনি আসলে নির্বাচনে আগ্রহী বেশি ছিলেন। এই ব্যবস্থাপনা পরিচালনার বাদ দিয়ে তার চিন্তা ছিল রাজনৈতিক। ভ্যাকসিনের একটি প্ল্যান্টও গোপালগঞ্জে হওয়ার কথা ছিল, সেটির কি অবস্থা এবং ঢাকায় আনার কথা আছে, এই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই।
ভ্যাকসিন মানে নিজস্ব ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন প্ল্যান এর পিছনের গল্প যদি বলি, যখন করোনা মহামারী আসলো, প্রায় 1,000 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় করে বাংলাদেশ সরকার বিনামূল্যে সরবরাহ করেছে। তখনই তাদের মাথায় আসলো যদি আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এই ভ্যাকসিনগুলো উৎপাদন করতে পারি, বিগত সরকারের আমলে। হ্যাঁ, তাহলে হচ্ছে অনেকটা সাশ্রয় হবে এবং হচ্ছে মানুষের জন্য তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন পেতে পারে। এখানে যে পরিকল্পনাটা ছিল 12 ধরনের ভ্যাকসিন উৎপাদন করবে এবং তারা রপ্তানিরও একটা পরিকল্পনা নিয়েছিল। তো সর্বশেষ জমি অধিগ্রহণ হয়েছে গোপালগঞ্জে। তারপরে এই সরকার এসে বলছে ওই প্রকল্পটা ছিল রাজনৈতিক বিবেচনায় এবং হচ্ছে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, যে কারণে সে ওখানে আর ওইটা রাখার চেষ্টা বন্ধ হয়েছে। এখন নতুন পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার অধীনে হচ্ছে ঢাকার আশেপাশে কোনো একটা জায়গা নির্বাচন করে তারপরে সেখানে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতোমধ্যে। এসেনশিয়াল ড্রাগের আসলে নতুন করে ঢেলে সাজানোর একটি মহাপরিকল্পনা নিয়েছে, এই বিষয়েও আপনার প্রতিবেদন এসেছে, একটু জানতে চাই এই বিষয়গুলো নিয়ে। আসলে জুলাই বিপ্লবের পরে প্রত্যেকটা সেক্টরে নতুন মানুষ আসছে এবং নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের যে বিশেষ সহকারী সাইদুর রহমান, উনি হচ্ছে বিএসএমএল ভিসি থেকে ওখানে গিয়েছে এবং তিনি আসার পরেই আসলে নতুন করে পরিকল্পনা এবং মহাপরিকল্পনায় বলা যায় অত্যাবশ্যকীয় যে ওষুধ আছে আমাদের 117টা, এই ওষুধ বিভিন্ন জায়গা থেকে কিনে আমরা হাসপাতালগুলোতে সরবরাহ করি। এই সরকারের পরিকল্পনা যে এই ওষুধগুলো ইডিসিএল তৈরি করবে এবং বিনামূল্যে হাসপাতালগুলোতে বিতরণ করবে। জি, আরেকটি বিষয় তো জানতে চাই যে যে এই ধরনের অব্যবস্থাপনা এই এসেনশিয়াল ড্রাগের এই চলছে, এটি নিরসনে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে একজন সাংবাদিক হিসেবে আপনি বেশ কিছুদিন ধরে এই সেক্টরটিতে কাজ করছেন, কি মনে হয় যে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আমার ব্যক্তিগত অভিজ্ঞতার শেয়ার করার আগে আমরা আসলে প্রতিবেদন করার সময় বিভিন্ন বিশেষজ্ঞর সাথে কথা বলেছিলাম। তারা বলছে 4টা বিষয়ে মনোযোগ হতে হবে। গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে, যারা এই দক্ষ জনবল আছে তাদেরকে রেখে বাকি যে 3 গুণের বেশি জনবল আছে এটা ঝেড়ে ফেলে দিতে হবে। দ্বিতীয় যে হচ্ছে অটোমেশন সিস্টেমে বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ উৎপাদন করে সেই মেশিনগুলো স্থাপন করতে হবে এবং তাদের যে জনবল আছে তাদের কিছু জনবল ঢাকাতে এনে প্রশিক্ষণের মাধ্যমে এই জনবলগুলো দক্ষ করে তুলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে ওষুধ উৎপাদন হয় কিন্তু 80 থেকে 90% এই ওষুধের কাঁচামাল বিদেশ থেকে নিয়ে আসা হয়, যে কারণে ওষুধের দাম বাড়ে। তো এই কাঁচামালগুলো যদি বাংলাদেশে উৎপাদন করা যায়, সেটা যদি ইডিসিএল এর মাধ্যমে উৎপাদন করা যায়, তাহলে ওষুধের দাম কমবে এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত হবে। এই যে চাহিদা মেটাতে পারছে না সেই চাহিদাও আসবে। জি, ওষুধের চাহিদা মেটাতে নিশ্চয়ই আপনার এই পরিচালকের সঙ্গে কথা হয়েছে এসেনশিয়াল ড্রাগের, তিনি কি বলছেন, তার পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে? পরিচালক খুবই গঠনমূলক কথা বলছে। সেটা হচ্ছে উনি প্রথমেই বলছে যে বিগত বছরগুলোতে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি আসার পরে গত 3 মাসে গোপালগঞ্জের 2টা ইউনিট চালু করতে পেরেছি এবং হচ্ছে আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে আরও 2টি ইউনিট চালু করব। এরপরে আপনারা যদি চান, কেন কোথাও যদি থাকে সংকট বা কোথাও হচ্ছে যন্ত্রপাতি পড়ে থাকে, আপনারা বললে আমরা সেটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো। আপনার প্রতিবেদনে আরেকটি বিষয় উঠে এসেছে যে হাসপাতালের পাশের ফার্মেসিগুলোতে এই ধরনের ওষুধ বিক্রি হচ্ছে অবৈধভাবে। হাসপাতাল কর্তৃপক্ষের আসলে কি এখানে কিছু করার আছে কিনা এইটা বন্ধ করার জন্য? হাসপাতাল কর্তৃপক্ষর অবশ্যই কিছু করার আছে, তবে এই কার্যক্রমের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত থাকে। ধরেন হাসপাতালের নার্স, হাসপাতালের স্টাফ, এদের মাধ্যমে ওষুধগুলো আসলে ফার্মাসিগুলো পায় এবং ফার্মাসিগুলো কম দামে পায়। তো যখন হাসপাতালে ওষুধ ফার্মাসিগুলো যদি না কেনে এবং হাসপাতালের কর্তৃপক্ষ যদি সতর্ক হয়, তাহলে যাবে না, ওষুধ মিলবে এখানে। অধিকাংশ সময়ই হাসপাতালের কর্তৃপক্ষ জড়িত থাকে এসব ঘটনায়। এই বিষয়গুলো তো আমরা অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে দেখে আসছি যে এই ধরনের অনিয়ম হচ্ছে। এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি রেভুলেশন এসেছে, এই হাসপাতালগুলোতে কি সেই ধরনের রেভুলেশন আমরা দেখতে পাচ্ছি কিনা? আসলে হাসপাতালগুলোতে আরও সেবার মানে অবনতি হয়েছে আমি বলবো, কারণ আমি একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম গত 3 মাস বা 2 মাসে প্রায় 3,500
মেডিকেল অফিসার রদবদল হয়েছে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের অফিসারগুলো ঢাকা কেন্দ্রিক নিয়ে আসা হয়েছে। উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন 40-20% স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক দিয়ে পরিচালনা হচ্ছে। বাকিগুলা যারা, তাহলে বলতে পারেন যে অন্য ঢাকায় যারা ছিল তারা কি করছে, যারা রাজনৈতিক সাথে সংশ্লিষ্টতা ছিল তারা অধিকাংশ হচ্ছে এখনও কর্মস্থানে যেতে পারছে না, অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। তো সেবার মান উন্নত করতে হলে আগে দক্ষ কর্মীর সাথে সাথে মানে তার উপস্থিতি নিশ্চিত করতে হবে হাসপাতালগুলোতে। তবিবুর রহমান, সমকাল সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।